আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আমার খুবই পছন্দের একটা টপিক, ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা হচ্ছে তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের একটা অংশ। এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা নিয়ে অনেকের অনেক ধরনের বিভ্রান্তি আছে, অনেক ধরনের প্রবলেম আছে, আমি জানি। কিন্তু এই টপিকটা যদি এই ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে শুধুমাত্র যে এই টপিক না, শুধুমাত্র এই টপিক না, তোমার পদার্থবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বেসিক আবার ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র যে এটাতে তুমি পদার্থবিজ্ঞানী জানবা তাও না, পদার্থবিজ্ঞানের পাশাপাশি কিছুটা কেমিস্ট্রিও জানতে পারো, কিছুটা ম্যাথও জানতে পারো, অনেক কিছুই জানবো আশা করা যায়। তারপর শেষমেশ আমরা ওই যেগুলো শিখবো সেই রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। ক্লাসটা একটু লম্বা হলেও আমার বিশ্বাস তুমি অবশ্যই ক্লাসটা থেকে অনেকখানি উপকৃত হবে, আমার বিশ্বাস এটা। চলো শুরু করা যাক। এই টপিকটা শুরু করার আগে আমাদের জাস্ট আগে একদম একদম সিম্পল সিম্পল বেসিক, কোনো কিচ্ছু না, খালি একটু আমার সাথে লিনিয়ারলি বুঝে যাও আর একটু ধৈর্য ধরে থাকো। ইন্টারেস্ট লাগবে, খুব ভালো লাগবে, আশা করি খুব মজা লাগবে ক্লাসটা। দেখো জাস্ট দেখো এই কি বলতেছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট। নামটা দিয়ে আসলে খুব বেশি বোঝা যাচ্ছে না, আগে আমরা চিত্রটা দেখি, চিত্রটা থেকে নামটা বোঝার সেন্স করব। চিত্রটা এরকম যে একটা কাঁচ নল, এটাকে মূলত ক্যাথোড টিউব বলা হয়, বা আমরা কাঁচ নল বললাম। কাঁচ নলের মধ্যে দুই পাশে দুইটা ধাতব পাত যুক্ত করা আছে। এখন এই ধাতব পাতের উপরে ইলেকট্রন এসে আপতিত হয়। ইলেকট্রন না তো, আলো এসে আপতিত হয়, ফোটন, দুঃখিত, ফোটন এসে আপতিত হয়, বা এটা আলো। আলো হচ্ছে ফোটন কণা সমষ্টি। যাই হোক, এখন এই আলো এসে আপতিত হয় এবং তোমরা জানো ধাতুর মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রনগুলোকে যদি সামহাও শক্তি দিয়ে উত্তেজিত করা যায়, তাহলে সেই ইলেকট্রনগুলো মানে ধাতব পৃষ্ঠ ছেড়ে বের হয়ে আসতে চায়। এটা যদি আগের থেকেও না জানো তাহলে নতুন করে জেনে নাও যে ধাতুর মধ্যে যদি এই যে ধাতুর প্লেট, এর মধ্যে কিছু যে ইলেকট্রন আছে, এর মধ্যে আলো এসে বা ফোটন কণা এসে যে এনার্জি দেয়, ইলেকট্রনটা বের হয়ে আসে, ইলেকট্রনটা বের হয়ে আসে। এই যে ইলেকট্রনগুলো মুক্তি পায়, ধাতুর পৃষ্ঠ থেকে মুক্ত হয়ে আসে। এখন এনার্জিটা দেওয়ার পরে, এখন এনার্জি তো বিভিন্ন লেভেলের হতে পারে, বিভিন্ন পরিমাণ এনার্জি হতে পারে। এমন এনার্জি হতে পারে যে এটাকে মুক্ত করতে, মনে করো আমি জাস্ট বললাম যে 10 জুল লাগে, তুমি বাইরের থেকে দিছো 10 জুল, তাহলে জাস্ট এটা মুক্ত হবে, কিন্তু ইলেকট্রন গতিশীল হবে না। কিন্তু তুমি যদি দাও 15 জুল, তাহলে কি হবে, মানে আলো যদি 15 জুল দেয়, তাহলে ইলেকট্রন বের হতে লাগে 10 জুল, বের হতে লাগলো 10 জুল, আর বাকি 5 জুল কি করবে, ইলেকট্রন গতি শক্তি হিসাবে নিবে। কি নিবে? গতি শক্তি হিসাবে নিবে। মানে ইলেকট্রন হয়তো ছুটে চলে যাবে, কারণ ওর মধ্যে এখনো এনার্জি আছে। তার মানে আলো যে শক্তিটা দেয় তা দুটো অংশে ডিভাইডেড হয়। একটা হচ্ছে ইলেকট্রন বের করতে শক্তি, কোথায় থেকে, ধাতব পৃষ্ঠ থেকে। আর একটা হচ্ছে ইলেকট্রনকে একটা গতি শক্তি দেয়, ইলেকট্রন মানে একটা বেগ পায়, সেই বেগ পাওয়ার যে শক্তিটা আছে, এক্সট্রা যে শক্তিটা। আমরা হচ্ছে এই পুরো ক্রিয়াটার মধ্যে দুটো অংশ দেখব। একটা অংশ হচ্ছে মানে আলো কর্তৃক প্রদত্ত শক্তি, আলো বা ফোটন শক্তি, এটা ইজিক্যাল টু একটা অংশ ধাতু হতে ইলেকট্রন মুক্ত করতে শক্তি প্লাস দুটো অংশ, কিন্তু একটা হচ্ছে মুক্ত করতে শক্তি আর একটা হচ্ছে ইলেকট্রনকে প্রদত্ত গতিশক্তি। এটা হলো আমাদের বেসিক ফর্মুলা, যে আলো কর্তৃক প্রদত্ত শক্তি, একটা আলো আসবে, সেই শক্তিটা দুটো অংশে বিভক্ত হবে। একটা হচ্ছে ধাতু হতে ইলেকট্রনকে মুক্ত করবে, আর একটা অংশ হচ্ছে ইলেকট্রনকে প্রদত্ত গতিশক্তি দিবে। এখন কথা হইলো ভাইয়া, জাস্ট এই যে এই সূত্রটাতে হয়ে গেল, তার মানে এখানে এটা একটা এনার্জি, এটা মোট এনার্জি ই টোটাল, আর এটা বের করতে লাগে মনে করেন ই নট, আর এটা হচ্ছে ই কে, এরকম একটা ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু রূপ কিন্তু চেঞ্জ হবে, যে টোটাল এনার্জি দুটো অংশে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে মানে বের করতে শক্তি প্লাস কি গতি শক্তি। ওকে, এতটুকু সিম্পল কথা।
কিন্তু এখন ব্যাপারটা হলো আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে জাস্ট এতটুকুর মধ্যে নাই, আমাদের কোয়েশ্চেন এর মধ্যে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক ছোট ছোট বেসিকের থেকে কোয়েশ্চেন আসবে। এই অংশটা ইলেকট্রনকে মুক্ত করতে যে শক্তিটা আছে এটাকে আরো ভাঙ্গায় ডিটেইলসে যেতে হবে। ইলেকট্রনকে প্রদত্ত গতিশক্তি এটাকে ভাঙ্গায় আরো অন্য পার্সপেক্টিভে দেখতে হবে, অন্য দৃষ্টিভঙ্গি ব্যবহার করে দেখতে হবে। আমরা সবগুলো জিনিসই আস্তে আস্তে একটু একটু করে শেষ করবে, একদম তোমাদের সিম্পল বেসিক। এটা বুঝতে তো কারো প্রবলেম নাই যে এই যে 15 জুল দিয়েছিলাম, 15 জুলের মধ্যে 10 জুল বের করতে কাজে লাগছে আর 5 জুল গতিশক্তি দিচ্ছে। গতিশক্তিতে কি করবে, ইলেকট্রন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। তো সিম্পল কথা, আমরা এগুলো গেল। আমরা এখন বেসিকটা নিয়ে আলোচনা করব, দুইটা অংশ নিয়ে আলোচনা করব, দুইটা অংশ। এখন দেখো ধাতু হতে ইলেকট্রনকে মুক্ত করতে যে শক্তিটা আছে এই পার্ট নিয়ে আলোচনা আমাদের। দেখো দুইটা পার্ট, এটা 1 নাম্বার পার্ট, এটা 2 নাম্বার পার্ট। 1 নাম্বার পার্ট নিয়ে আমরা আলোচনা করব এখন। দেখো এখন ধাতু হতে ইলেকট্রন মুক্ত করতে যে শক্তিটা, এর মানে হচ্ছে এরকম, আবারও আঁকা এটা। এর মধ্যে এই যে ফোটন আসতেছে, ফোটন কণা আসতেছে শক্তি নিয়ে। এখন ফোটন কণা যদি শক্তি নিয়ে আসে, এই যে ইলেকট্রনগুলো বের হচ্ছে, ইলেকট্রনগুলো বের হচ্ছে, ইলেকট্রনগুলো বের হচ্ছে। ফোটন কণা যেই শক্তিটা নিয়ে আসছে, এই যে যেই শক্তিটা নিয়ে আসছে E ইজ ইকুয়াল টু, তোমরা জানো ফোটন কণা শক্তি হচ্ছে এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। কেমিস্ট্রিতে পড়ছো, ফিজিক্সেও পড়ছো, কোথায় জানি পড়ছো, ভুলে গেছো। ভুলে গেলেও সমস্যা নাই, মানুষ মাত্রই কি হয়, ভুলে যায়। তা ভুলে যাও ভাই, এটাই স্বাভাবিক। আবার দেখবা, আবার খুলে দেখবা, আবার মনে পড়ে যাবে, এটাই স্বাভাবিক, বুঝতে পারছো? এটা টেনশন করার কিছু নাই যে আমি তো পড়াগুলো বারবার পড়ে ভুলে যাই, বারবার পড়ে যাই, আবার পড়বা, আবার পড়বা, ভুলবা পড়বা, ভুলবা পড়বা, ভুলবা পড়বা, এইরকম করে এক সময় মাথায় সেট হয়ে যাবে। তুমি এটা নিয়ে টেনশন করার কি আছে যে ভাই ভুলে যাচ্ছি, এটা তো অস্বাভাবিক কিছু না। তুমি আরো 10টা মানুষকে জিজ্ঞেস করে দেখো যে হচ্ছে ভাই তোমরা কি পড়ে একবার পড়ে মনে থাকে নাকি? দু একজন হতে পারে, দু একজন আতেলটাতে থাকতে পারে যারা হচ্ছে বলবে যে হ্যাঁ আমি একবার বই দেখলে আমার মনে থাকে। তা ওদের সাথে তো চিন্তা করে তোমার কম্পেয়ার করে লাভ নাই। তুমি নিজেকে চিন্তা করবা স্বাভাবিক একটা মানুষ, যে আমি একবার পড়বো আবার ভুলে যাবো, আবার পড়বো আবার ভুলে যাবো, আবার পড়বো, এরকম করে যতবার নিজেকে হচ্ছে একটা জিনিসের সাথে জড়িত রাখবা, শেষ শেষে একটা সময় যা সেট হয়ে যাবে। তুমি নিজের মানে তোমার মস্তিষ্কই তোমাকে বলবে আরে বেটা তুই এতবার পরেও মনে রাখতে পারিস না, থাম আমি মনে রাখি। তো এরকম একটা সিচুয়েশনে তৈরি হবে। যাই হোক, E ইজ ইকুয়াল টু এইচ নিউ। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তোমরা জানো এইচ এর মান কত। এইচ ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। নিউ হচ্ছে কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক। আর ল্যামডা দিয়ে করলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর সি তো তোমরা জানো আলোর বেগ, সি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটা সিম্পল কথা। এখন বলতেছি কি, এটা তো আপতিত আলো, এই আপতিত আলো। এখন তুমি জানো আমি যদি বললাম যে এর মধ্যে ইলেকট্রনগুলোকে মুক্ত করতে 10 জুল লাগে, ইলেকট্রনগুলোকে মুক্ত করতে 10 জুল লাগে, খুবই ভালো করে শুনবা। তুমি দিয়েছো 15 জুল, আলো নিয়ে আসছে কত জুল, 15 জুল। তাহলে কি হবে, 10 জুল মুক্ত করতে খরচ যাবে আর 5 জুল গতি শক্তি দিবে। 5 জুল কি করবে, গতি শক্তি দিবে। এখন আমি বলতেছি যে এর মধ্যে তুমি দিছই 10 জুল, তুমি দিছই কত জুল, 10 জুল। তাইলে কিন্তু এটা কিন্তু আর গতি শক্তি পাবে না, শুধুমাত্র এই যে মুক্ত হবে, মুক্ত হবে, কিন্তু গতি শক্তি পাবে না। একটু ধৈর্য ধরে দেখো, কোনো গতিশক্তি পাবে না, শুধুমাত্র জাস্ট মুক্ত হবে। এখন যদি মুক্তই হয় তার মানে কি, এর থেকে দেখো তো তুমি যদি এই জায়গায় 10.1 জুলও দিতা, দেখা যাচ্ছে তো আশা করি, 10.1 জুলও দিতা, তাহলে গতিশক্তি পাইতো কত, 0.1 জুল। তার মানে ইলেকট্রনগুলো একটু চলা শুরু করতো, একটু আস্তে আস্তে হলেও কিন্তু চলা শুরু করতো, বসে থাকতো না এখানে। বাট তুমি যদি ডাইরেক্ট 10 জুল দাও, ইলেকট্রনগুলো ওখানে আটকে থাকবে, সামনে যাবে না। মানে হচ্ছে এটাকে বইয়ের মধ্যে এইভাবে বলা হয়েছে যে যে পরিমাণ শক্তি দেওয়া হলে, যে পরিমাণ শক্তি মানে যে পরিমাণ শক্তির ফোটন আপতিত হলে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই ক্রিয়াটা
জাস্ট স্টার্ট হয়, মানে এই মাত্র কেবল শুরু হইল, সূচনা ঘটলো। ভালো করে শুনবা, এই মাত্র কেবল সূচনা ঘটলো ঘটনার, সেই পরিমাণের মধ্যে যে কম্পাঙ্কটা থাকবে, এই যে 10 জুল যে এনার্জিটা আছে না, এই যে এই এনার্জিটা জাস্ট ঘটনাটা সূচনা ঘটালো, ঘটনার সূচনা ঘটালো। তাহলে এই যে এটাকে বলা হবে এইচ নট, এই যে নিউ নট, মানে এই কম্পাঙ্কটার নাম হবে সূচন কম্পাঙ্ক। এর থেকে কম্পাঙ্ক আরো যত বাড়াবা কাজ থামবে এমন না, কম্পাঙ্ক বাড়াবা শক্তি বাড়বে, আরো গতিশক্তি পাবে, এটা প্রবলেম নাই, বাট এখান থেকে স্টার্ট হবে। তো সেজন্য এই যে এনার্জিটা আছে, এনার্জি নট ইজ ইকুয়াল টু এইচ নট, এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। আর এই সূচন কম্পাঙ্কের যদি এই সূত্রটাকে আমি এইভাবে লিখি, এইচ সি ভাগ ল্যামডা নট, তাহলে এটাকে বলা হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। মানে এই তরঙ্গ থেকে ঘটনাটা শুরু হয়। আচ্ছা, এই যে এই এনার্জিটার একটা স্পেশাল নাম আছে। এই এনার্জিটার স্পেশাল নাম হচ্ছে, দেখো তো, এই পরিমাণ এনার্জি না পাওয়া পর্যন্ত, যেমন তুমি দেখো, তুমি যদি 8 জুল দাও, এই কাজটা কি শুরু হবে? মানে ক্রিয়াটা, এই ঘটনাটা বা বিদ্যুৎ প্রবাহটা কি শুরু হবে না। তুমি এখানে 9.99 জুল দাও, তাও কি ঘটনাটা শুরু হবে না। তুমি যে মাত্র 10 জুল দিবা, সে মাত্রই ইলেকট্রনগুলো বের হওয়া শুরু করবে। মানে 10 জুল হওয়ার আগ পর্যন্ত এই ঘটনাটা অপেক্ষা করে কি করে? অপেক্ষা, মানে এই কার্যটা অপেক্ষা করে, যেটাকে শর্টকাট সুন্দর করে বলা হয় কার্যাপেক্ষক। মানে সূচন কম্পাঙ্কের যে এনার্জিটা আছে, সেই এনার্জি পর্যন্ত এটা কি কাজটা অপেক্ষা করে, এখনো সূচনা ঘটেনি, ঘটবে। তাহলে এই জন্য এটাকে নাম বলা হয় কার্যাপেক্ষক। আর কার্যাপেক্ষকটাকে ই নট দ্বারাও প্রকাশ করতে পারো, কিন্তু বইয়ের মধ্যে তোমাদের এটাকে ফাই নট দ্বারা প্রকাশ করা হয়েছে, এইটাকে ই দ্বারাই প্রকাশ করা হয়েছে। এটা নাম হচ্ছে কার্যাপেক্ষক। ভাইয়া তুলে নাও, সুন্দর করে তুলে নাও। কার্যাপেক্ষক, এটা সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এই তো এটা গেল। প্রত্যেকটা ধাতুর নিজস্ব কার্যাপেক্ষক আছে। যেমন হচ্ছে সোডিয়াম ধাতুর একটা আছে হয়তো 1.1 ইলেকট্রোভোল্ট, এখন বিভিন্ন ধাতুর আছে আর কি, সেটা সেই ধাতুর জন্য কনস্ট্যান্ট, কিন্তু তোমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা ইউজ করবা। আশা করি বুঝতে পারছো ভাইয়া। আমাদের প্রথম পার্টটা শেষ হইল, আমরা হচ্ছে সেকেন্ড পার্টের দিকে যাব। তার আগে আমরা প্রথম পার্টের এই রিলেটেড একটা যদি ম্যাথ করি, একটি ধাতুর সূচন কম্পাঙ্ক এত হলে কার্যাপেক্ষক কত, তাই আমরা কি জানি? কার্যাপেক্ষকটা হচ্ছে এনার্জিটার নাম, এই যে ফাই নট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট। এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, আর এটা হচ্ছে 5.5 ইন্টু 10⁻14। এই হিসাবটা করে কত আসে? 3.64 ইন্টু 10⁻⁻19 জুল। ভাইয়া এই জায়গার এই চ্যাপ্টারের মোস্ট অফ দ্য জিনিস জুলে থাকবে না, ইলেকট্রোভোল্টে থাকবে। এই জুলকে ইলেকট্রোভোল্টে কনভার্ট করার কি উপায়? 3.64 ইন্টু 10⁻⁻19 জুল, এটাকে ইলেকট্রনের আধান দ্বারা ভাগ করতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19, এটাকে হিসাব করলে আসবে 2.27 ইলেকট্রো ভোল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, এভাবে পারবা ইনশাল্লাহ, আমি আশা করতেছি। আমরা প্রথম পার্টটাকে শেষ করে এখন দ্বিতীয় পার্টের দিকে যাচ্ছি। দ্বিতীয় পার্ট ভাই আরো ইন্টারেস্টিং, আরো জোস। আমরা এখন ব্যাটারি সম্পর্কে ধারণা লাভ করব। তোমরা যারা এখনো ধৈর্য ধরে ক্লাসটা করতেছো, আশা করি তোমরা অনেক কিছু সম্পর্কে জানতেছো। দেখো এই যে ইলেকট্রনকে প্রদত্ত গতিশক্তি, ঠিক আছে, ইলেকট্রনকে প্রদত্ত গতিশক্তি মানে কি? এই যে দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, এই দেখো, এই যে এটার মধ্যে আলোগুলো আসতেছে,
ইলেকট্রন পচত পচত করে বের হইছে, ইলেকট্রন সাই সাই করে এদিকে আসতেছে। এখন ইলেকট্রন আসলো তো আসলো, আসার ফলে কি হলো, মানে সেন্সটা কি ঘটলো বা ব্যাপারটা কি ঘটলো বা স্পেশালিটিটা কি, এখানে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো এখানে ইলেকট্রনের ঘাটতি হইল, মানে এটা হয়ে গেল পজিটিভ সাইড। এখানে ইলেকট্রনের আধিক্য ঘটলো, মানে এটা হয়ে গেল নেগেটিভ সাইড। মানে এই পজিটিভ সাইডের এই প্রান্তটা একটা ব্যাটারির পজিটিভ প্রান্তের মতো ন্যায় আচার করবে, আর এই প্রান্তটা একটা নেগেটিভ প্রান্তের মতো আচার করবে। তাইলে এটা কিন্তু একটা ব্যাটারি হয়ে গেল। কি হয়ে গেল? একটা ব্যাটারি হয়ে গেল। ব্যাটারিতে কি তৈরি হয়? বিদ্যুৎ তৈরি হয়। বা ব্যাটারিতে কি পাওয়া যায়? বিদ্যুৎ পাওয়া যায়, তড়িৎ পাওয়া যায়। তা সেই তড়িৎতে কি হয়? একটা লাইট জ্বলে। মনে করো একটা লাইট জ্বলে। এখন কথা হইল, ভাইয়া বুঝলাম আমরা এইখানে এই জিনিসটা একটা ব্যাটারির মতো কাজ করবে, কারণ আপনি জানেন, আমরা জানি যে ওই যে আমাদের অনেকের বাসার উপরে সোলার সেল লাগানো আছে বা সোলার প্যানেল লাগানো আছে। এটা আসলে ভাই একটা সোলার সেলই, আসলে আর কিছু না। সোলার সেলের মধ্যে থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সোলার সেলটা ব্যাটারির মতো কাজ করতেছে। ইলেকট্রনগুলো গেলেই ব্যাটারির মতো কাজ করবে কেন? আর ব্যাটারিতে একটা এনার্জি থাকে, একটা উৎস থাকে। এটার উৎসটা হিসাব আমরা কিভাবে করব? তাহলে সেটা বোঝানোর জন্য আগে তোমাদের বুঝতে হবে ব্যাটারি জিনিসটা কি। আরে ভাই, ব্যাটারি শিখাইতে আসছেন? ছোটবেলা থেকে আমরা ব্যাটারি শিখে আসছি। ব্যাটারি মানে কি? পেন্সিল ব্যাটারি, হক ব্যাটারি, চান্দা ব্যাটারি, পোলার ব্যাটারি, সুপার ব্যাটারি, এগুলো হলো ব্যাটারি ভাই। যেগুলো বাজারে 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, যেগুলো রিমোটের ভিতরে লাগায়, ঘড়ির পিছনে লাগায়, বিভিন্ন জায়গায় লাগানো হয় ব্যাটারি। তো এখন হচ্ছে ভাই ওগুলো হচ্ছে ব্যাটারি। আমরা ব্যাটারির আবার কি কাহিনী আছে, কেমিস্ট্রিতে একটু একটু পড়ছিলাম ব্যাটারি কি জিনিস। তাই সে হলো ব্যাটারি, ভিতরে কোনো একটা কেমিক্যাল থাকে, এনার্জি বের হয়, ভোল্টেজ বের হয়, তো সেটা হলো ব্যাটারি। হ্যাঁ, ওইভাবে ব্যাটারিকে চিন্তা করলে হবে না। আমি তোমাদের ব্যাটারির কার্যকারিতা কি, একদম বেসিকটা কি সেটা শিখাই। যদি আমি এই জিনিসটা আমি আমার একজন শ্রদ্ধেয় শিক্ষকের থেকে শিখেছিলাম, আমার কাছে থিমটা অনেক সুন্দর লাগছিল, সেজন্য আমার এই জিনিসটাকে আমি ধরে রাখছি, যে হচ্ছে স্যার যেভাবে শিখাইছিল তোমরা একটু ধৈর্য ধরে দেখো, সেটা বোঝার চেষ্টা করো ব্যাটারিটা কি জিনিস। তাই আমরা ব্যাটারি যেটাই হোক, পোলার হোক, হক হোক, সুপার হোক, চান্দা হোক, এটা মনে করো একটা ব্যাটারি। অনেক বড় সড়ো করে আঁকাইলাম, আমি এটা মিশাই দিতে যাচ্ছি একটু এদিক দিয়ে। দেখো এখন এই ব্যাটারিটা তোমরা কি জানো? তোমরা জানো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখন তোমরা ব্যাটারির ভিতরে মনে করো কিচ্ছু নাই, ব্যাটারির ভিতরে ফাঁকা। ব্যাটারির ভিতরে আমরা একটা মানুষকে রাখছি, ভালো করে বুঝবা। একটা ব্যাটারির ভিতরে মানুষকে রাখছি। এই মানুষটার কাজ কি? এই মানুষটার কাজ হচ্ছে, এই যে প্রথমে ব্যাটারিটা এরকম পজিটিভ নেগেটিভ ছিল না। এই মানুষটার কাজ হচ্ছে এই যে এই দেয়ালে আর এই দেয়ালে অনেকগুলো ইলেকট্রন ভেসে আছে। মনে করো এই দেয়ালেও 50টা ইলেকট্রন আছে, এই দেয়ালেও 50টা ইলেকট্রন আছে, ভেসে আছে ইলেকট্রন। এই মানুষটার কাজ হচ্ছে ওই দেয়াল থেকে ইলেকট্রন টেনে এই দেয়ালে এনে ছুঁড়ে মারা। ভালো করে শোনো, ওই লোকটা যায় ওই পাশে যায়, দেয়ালের মধ্যে খামসি দেয়, খামসি দিয়ে ধরে এই পাশের দেয়ালে সেটা ছুঁড়ে মারে। আচ্ছা, আমি 50টার থেকে আরো হিসাবটা সহজ করার জন্য 100 নেই, 100 করে নিচ্ছে। দেখো 100 ইলেকট্রন। এখন ওনার একটা দক্ষতা আছে, একটা লেভেল আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ করার ক্ষমতা, দক্ষতার পার্থক্য আছে। উনি করে কি? ওনার কাজ হচ্ছে 50টা করে ইলেকট্রন ওই দেয়াল থেকে টেনে খামসি দিয়ে এই পাশে নিয়ে আসে। উনি করে কি? 50টা করে ইলেকট্রন ওই দেয়াল থেকে নিয়ে এই পাশে নিয়ে আসে, ঠিক আছে? এখন ফলে কি হইল, এই জায়গায় এখন হয়ে গেল, এই জায়গায় কিন্তু এখন ইলেকট্রনের সংখ্যা হইল 50টা ইলেকট্রন, এই জায়গায় 150টা ইলেকট্রন। মানে এই জায়গায় স্বাভাবিকের তুলনায় ইলেকট্রন কমে গেছে, সেজন্য এই পাঁচটা হয়ে গেল পজিটিভ, আর এই পাঁচটা স্বাভাবিকের তুলনায় ইলেকট্রন বেড়ে গেছে, সেজন্য এই পাঁচটা হয়ে গেল নেগেটিভ। এখন ইলেকট্রনগুলোর মনের বাসনা কি? ইলেকট্রনগুলোর মনের বাসনা হচ্ছে তারা তার আদি নিবাসে ফিরে যেতে চায়। মানে ভাই আমরা সমতা চাই, কেউ বেশি পাবে কেউ কম পাবে এটা আমরা চাই না। আমরা চাই সবাই সমান জিনিস পাক, এই পাশের মানুষও যা পাবে ওই পাশের মানুষও সমান থাকুক। তাহলে ইলেকট্রনগুলো এই যে 50টা ইলেকট্রন যে পাশে নিয়ে আসলে এরা এখানে কিন্তু আসতে চায়নি। যেমন যেমন ভালো করে দেখো, আমি এই যে একটা বস্তুকে এত উচ্চতায় নিয়ে আসলাম, এই যে আমার হাতের উপর ছিল, শান্তিতে ছিল, সাম্যাবস্থায় ছিল, এটা এখানেই থাকতে চাচ্ছিল। আমি কি করলাম? নিজেকে জোর করে নিয়ে আসলাম। আমি কিন্তু নিজে নিয়ে আসছি, আমি নিজে একটা কাজ করছি, নিজে একটা কাজ করছি, হয়তো 10 জুল কাজ করছি, এখান থেকে এখানে নিয়ে আসতে 10 জুল কাজ করছি। আমি যদি ছেড়ে দেই তাহলে এটা কিন্তু আমার হাতে আবার ব্যাক এসে পড়লো।
ব্যাক করলো। তোমরা কি বলো, বিভব শক্তি যেটা দিলাম সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল, যেটা আমি বিভব শক্তি দিলাম সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে ব্যাক করলো, আমি যে শক্তি দিয়েছিলাম, যে শক্তি দিয়ে উপরে তুলে নিয়ে গেছিলাম সেটা দিয়েই কিন্তু ব্যাক করে। দেখো একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো ভাইয়া। এখন তোমার এই যে ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু একটা বিভব শক্তি জমা হয়ে আছে, আমাদের আদি নিবাস থেকে ফিরে নিয়ে আসা হয়েছে, আমরা আমাদের আদি নিবাসে ব্যাক যেতে চাচ্ছি, ব্যাক যেতে যাচ্ছে। কিন্তু এই মানুষটাকে আমরা এমনভাবে পরিচর্যা করছি যে সে শুধুমাত্র এক পাশ থেকে ইলেকট্রন আরেক পাশে দিতে পারে, সে উল্টা দিকে ইলেকট্রনকে যেতে দেয় না। 50টা ইলেকট্রন যাওয়ার পরে উনি স্টাক হয়ে যায়। ওনার একটা এনার্জি লেভেলটাই হলো 50 ইলেকট্রন। হয়তো 50 ইলেকট্রনের জন্য ওনার কাজ করা লাগছে যে হচ্ছে 5 ভোল্ট বিভব। দেখো বিভব পার্থক্যর সাথে কিন্তু বিভব শক্তির একটা ম্যাচ আছে, তোমরা এরকম জানো W ইজ ইকুয়াল টু ভক ভিকিউ। তা আমি যদি এখানে এই 5 ভোল্টের সাথে ইলেকট্রনের আধানকে গুণ করে দেই তাহলেই কিন্তু তার শক্তির পরিমাণটা আমি জানতে পারবো। তাহলে বিভব দিয়েই কিন্তু তার শক্তিটাকে জানতে পারতেছি যে হচ্ছে উনি। তাহলে তখন বলি কি ব্যাটারি ভোল্টেজটা কত, 5 ভোল্ট, মানে ব্যাটারির ইলেকট্রনগুলোর মধ্যে কত ভোল্ট এনার্জি জমা হয়ে আছে, 5 ভোল্ট এনার্জি জমা হয়ে আছে। এখন এই ইলেকট্রনগুলা তো এইখানে জমা হয়ে আছে, এক্সট্রা হয়ে আছে, এরা তো চাচ্ছে আবার ওই জায়গায় ফিরে যেতে। তো এখন এই লোক যেতে দিবে না। এখন উপায় কি আছে, উপায় হচ্ছে আমি যদি এদিক দিয়ে একটা রাস্তা বানাই দেই, এই মূল লুপ ঘুরে এই রাস্তার মধ্যে আমি একটা রোদ লাগাই দিলাম, বাধা লাগাই দিলাম, তারপরে কানেকশন এই জায়গায়। তো ইলেকট্রনগুলো করবে কি, এই 50টা ইলেকট্রন সাই সাই করে এই রাস্তাতে চলে আসবে। আর এই রাস্তাতে যখন দৌড়াচ্ছে, সিম্পলি দৌড়াচ্ছিল, যখন এই রোদ আসবে, রোদ মানে ভাঙ্গাচোরা রাস্তা, ভাঙ্গাচোরা রাস্তা এরকম ঝাঁকি খাবে, বুঝছো? এরকম ঝাঁকি খাইলে কি হয়, তোমরা যখন বাসের মধ্যে এরকম ঝাঁকি খাও, ঝাঁকি খাইলে কি তোমাদের এনার্জি ডাউন হয়ে যায় না, এনার্জি কিছুটা কমে যায়। তো এই রোদের মধ্যে ইলেকট্রনগুলো যখন আসবে, ওদের মধ্যে যে 5 ভোল্ট এনার্জিটা ছিল ওটা ঝাঁকি খেয়ে কমে যাবে। তা ঝাঁকি খেয়ে যদি কমে যায় তাহলে সেটা তো কোথাও তো যাবে, আমি সেটাকে লাইট বাল্ব বানাই দিলাম, তোমরা সেই ঝাঁকিটা দেখবা আলো হিসাবে, মানে ওই এনার্জিটা আলো হিসাবে সমাজের মধ্যে মানুষের মধ্যে বিচরণ করবে, মানুষ দেখতে পারবে ও আলো যাচ্ছে। কিন্তু ওখানে যে ইলেকট্রনগুলো যে এই হারে ঝাঁকি খাচ্ছে এটা তুমি ফিল করতে পারো না। এখন সেটা তুমি আলো জ্বালাতেও কাজে লাগাতে পারো, অনেক অন্যান্য কাজে লাগাতে পারো, আমি বোঝানোর জন্য বলতেছি আলো জ্বলবে। তারপরে এই যে ইলেকট্রনগুলো একটু দুর্বল হয়ে গেছে, এনার্জি ডাউন হয়ে গেছে কিছুটা, তারপরে কষ্ট মুষ্ট করে ইলেকট্রনগুলো এখানে এসে পড়লো। তাইলে এই যে এখানে কি কোনো ইলেকট্রন কি আউট গেছে, ইলেকট্রন নষ্ট হয়ে গেছে, ইলেকট্রন ক্ষয় হয়ে গেছে? কোনো ইলেকট্রন কিন্তু ক্ষয় হয়নি। বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, কিন্তু ইলেকট্রনের আবার হচ্ছে মানে ইলেকট্রন খেয়ে যে বিদ্যুৎ তৈরি হয় এমন কিন্তু কিছু না। এনার্জিটা কিসের, এনার্জিটা এই যে ভিতর থেকে যে লোকটা দিল এনার্জিটা, সেই লোকের এনার্জি। এখন এই লোক আবার দেখা যাবে যে আবার এই পাশ থেকে এই পাশে টেনে নিয়ে যাবে, এইভাবে পাস করতে থাকবে। এই লোক যে পরিমাণ শক্তি দিয়ে ইলেকট্রনগুলোকে নিয়ে আসবে সে পরিমাণ শক্তিটাই কিন্তু বাইরে লাইট বাল্বটা পাবে। ভালো করে দেখো, এই লোক যে পরিমাণ শক্তিটাতে নিয়ে আসবে সেই পরিমাণ শক্তিটাই কিন্তু বাইরে লাইট বাল্ব পাবে। তার মানে মেইনলি আমাদের দেখতে হবে এই লোক কি পরিমাণ শক্তি নিয়ে আসতেছে। এখন আস্তে আস্তে হয় কি, এই লোকের শক্তি আস্তে আস্তে, লোকটা তো একটা মানুষ তো নাকি, মানুষের শক্তি তো আনলিমিটেড না, আস্তে আস্তে কি ডাউন হয়, ডাউন হতে হতে একটা সময় যায় দেখা যাবে এই লোক আর খুব বেশি ইলেকট্রন টানতে পারতেছে না, ইলেকট্রনগুলোকে এত শক্তি দিতে পারতেছে না, আস্তে আস্তে ব্যাটারি ড্যাম করা শুরু করে। তো এখন মনে করো এই লোকটার জায়গায় তোমরা দেখছিলে কি ড্রাই সেলের মধ্যে লোকের জায়গায় কিছু কেমিক্যাল ছিল, জিঙ্ক ছিল, ম্যাঙ্গানিজ ছিল, তারপরে কার্বন দণ্ড ছিল, ওরা পরস্পরের মধ্যে বিক্রিয়া করে ইলেকট্রনগুলোকে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসতো, মানে মোট কথা ইলেকট্রনকে সাইড করে নিয়ে আসা। যে বিক্রিয়াটা একমুখী ছিল, উভমুখী না, উভমুখী হইলে বিক্রিয়াটা আবার রিভার্স করে কোনো ইলেকট্রন কোনো আসতোই না, ইলেকট্রন কিন্তু পার হইতো না। আবার যেগুলো মানে রিচার্জেবল ব্যাটারি সেগুলোতে বিক্রিয়াটা মানে সম্মুখী হয়, আবার বিপরীতমুখীও হয়। বিপরীতমুখী করার জন্য বাইরের থেকে শক্তি দিতে হয়, বাইরের থেকে শক্তি দেওয়া মানে কি কারেন্টে লাগাও, বিক্রিয়াটা বিপরীত দিকে হইলো, আবার ইলেকট্রনগুলো সেটেলমেন্ট হয়ে গেল, আগের মতো তৈরি হয়ে গেল, কেমিক্যালগুলো আবার আগের সোর্সে অ্যারেঞ্জ হয়ে গেল, অ্যারেঞ্জ হওয়ার পরে তোমার আবার তুমি কারেন্ট থেকে খুলে ফেলালে, আবার লাগালে, আবার বিক্রিয়াগুলো সম্মুখমুখী বিক্রিয়া দিয়ে লাইট জ্বালানো শুরু করলো। এই হলো বেসিক। তাহলে এটা বেসিকটা কি, ইলেকট্রন যে শক্তি নিয়ে এক দেয়াল থেকে আরেক দেয়ালে আসবে, ইলেকট্রন যে শক্তি নিয়ে এক দেয়াল থেকে আরেক দেয়ালে আসবে সে শক্তিটাই বাইরের লাইট বাল্বটা পাবে। কথাটা বুঝতে পারছো? যে শক্তি নিয়ে এক দেয়াল থেকে আরেক দেয়ালে আসবে সেই শক্তিটাই
বাইরে লাইট বাল্ব বা বাইরে যে কোনো সোর্সটা পাবে। সিম্পল কথা ভাইয়া, বোঝা গেছে ব্যাটারি কি জিনিস। এখন আমরা এই এটার মধ্যে আসি, আশা করি বুঝতে পারছো। দেখো আসি দেখো, এই তো এটা তাহলে এখন একটা কিসের মতো কাজ করবে, ব্যাটারির মতো। আমি যদি এই জায়গায় লাইট জ্বালাই তাহলে লাইট বাল্ব জ্বলে উঠবে, লাইট বাল্ব জ্বলে উঠবে। এই ইলেকট্রনগুলো একটা গতিশক্তি আছে না ভাইয়া, আমি বলে দিলাম ইলেকট্রনগুলোর গতিশক্তি, ইলেকট্রন গুলোর গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা গতিশক্তি মানে এটাই কিন্তু সর্বোচ্চ গতিশক্তি, মানে তুমি ধরেই নিছো সবচেয়ে বেশি গতিতে এই এই বেগে আসবে, কারণ আরো অন্যান্য ইলেকট্রন আছে কম বেশি গতি হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি গতি এটা, এজন্য এটাকে বলা হয় সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। তো এটা গেল। এখন কথা হলো, এখনো কিন্তু আমাদের জিনিসটার ডিটেলস শেষ হয়নি, ডিটেলসটা কি একটু দেখো। যদি তোমার ব্যাপারটা এরকম, এই যে এটা কিন্তু একটা ব্যাটারি, তুমি দেখো তুমি এরকম একটা ব্যাটারি লাগাও, এটা যদি 10 ভোল্টের হয়, খুবই ঠান্ডা মাথায় দেখবা, এটা যদি 10 ভোল্টের হয়, একটা লাইট লাগাইলা, লাইটটা পাইলো কত ভোল্ট, 10 ভোল্ট, ঠিক আছে। তুমি যদি এই জায়গায় এই যে এইভাবে নেগেটিভের সাথে পজিটিভ লাগাও 5 ভোল্টের আরেকটা, তাহলে এটা পাবে 5 ভোল্ট, স্বাভাবিক কথা। তুমি যদি ব্যাটারিটাকে উল্টা করে লাগাও, 5 ভোল্ট লাগাও বা তুমি 6 ভোল্ট লাগাও, তাহলে কিন্তু এটা মাইনাস হবে, 10 - 6 ভোল্ট, 4 ভোল্ট হবে। উল্টা করে যদি লাগাও মাইনাস করে ফেলাবে, কারণ ব্যাটারি একটা ব্যাটারি আরেকটা ব্যাটারিকে নিস্তেজ করে ফেলাবে, দেখো। এখন তুমি এই জায়গায় যদি 8 ভোল্ট লাগাও, এই যে 10 - 8, লাইটটা কত ভোল্ট পাবে, 2 ভোল্ট পাবে। তুমি এখানে যদি 10 ভোল্ট লাগাও, 10 ভোল্ট যদি লাগাও, তাহলে 10 - 10 কত থাকবে, 10 - 10 কত থাকবে, 0 ভোল্ট। এখন ভাইয়া এটা কেন শিখতেছি আমরা, কেন করতেছি, ব্যাপারটা এরকম যে এই ফটোতড়িৎ ক্রিয়ার যেই ঘটনাটা আছে, সেলটা আছে, এই সেলটার আমরা ভোল্টেজ মাপতে চাচ্ছি, এটা কত ভোল্টেজ উৎপাদন করতেছে। এখন ভাইয়া ভোল্টেজ মাপার তো খুবই ইজি উপায় আছে, ভোল্ট মিটার থাকলেই তো ভোল্টেজ মাপা যায়। আপনি এগুলো আপনার কি শিখাচ্ছেন, মনে করো যে আমরা মানুষ যে সময় জিনিসটাকে আবিষ্কার করছিল, সেই সময় ভোল্ট মিটার ছিল না, কিন্তু ব্যাটারি ছিল। ব্যাটারি জানতাম যে এই ব্যাটারির কত, মনে করে নাও, আমি বলে নিয়ে ছিল না, আমি মনে করে নাও যে ছিল না ভোল্ট মিটার, তাইলে আমরা একটা ব্যাটারিকে ইউজ করে আরেকটা ব্যাটারিকে মাপবো, ব্যাটারির ভোল্টেজ মাপবো। এখন দেখো ঘটনাটা কিভাবে হয়, নেগেটিভ প্রান্ত, আমি এখানে একটা, মনে করো এই যে এখানে না, এই পাশে লাইটটা থাকলো, এই পাশে একটা নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ, ওই যে নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ, একটা ভোল্টেজ সাপ্লায়ার লাগাইলাম, যেটাকে আমি চাইলে পরিবর্তন করতে পারি, এখন তুমি জানো না, জাস্ট তবে বলতেছি, তুমি জানো না এটা 10 ভোল্ট, তুমি জানো না এটার কত ভোল্ট, 10 ভোল্ট, তাও আমি লিখে রাখলাম যে, এখন বলো এটাতে যদি আমি 8 ভোল্ট দেই, এই লাইটটা কত ভোল্ট পাবে, 10 ভোল্ট - 8 ভোল্ট, 2 ভোল্ট। তুমি জানো যে এটা জাস্ট আমি অ্যাজাম করার জন্য এটা 10 ভোল্ট তৈরি হয়েছে, কিন্তু আমরা এটাই নির্ণয় করতে যাচ্ছি, তুমি এখানে 8 ভোল্ট দিলা, লাইটটা পাইলো 2 ভোল্ট। তুমি এখানে 9 ভোল্ট দিলা, লাইটটা পাইলো 1 ভোল্ট। তুমি এখানে 10 ভোল্ট দিলা, লাইটটা পাইলো 0 ভোল্ট। ভাইয়া 0 ভোল্ট মানে কি, লাইট জ্বলতেছে আর লাইট নিভে গেছে। তুমি যদি এটা নাও জানতা, এটা 10 ভোল্ট নাও যদি জানতা, 10 ভোল্ট দিলে লাইটটা নিভে যেত, তখন তুমি কি বুঝতে পারতা না যে এটা, এই যে এই সোর্সটা, এই উৎসটা, এই ব্যাটারিটা, এই সৌরকোষটা 10 ভোল্ট উৎপন্ন করতেছে, কারণ তুমি একটা উল্টা ব্যাটারি লাগাইছো, সেই উল্টা ব্যাটারি 10 ভোল্ট দিচ্ছে। তার মানে তখন আসে 10 ভোল্ট দেওয়ার পরেই যদি লাইটটা বন্ধ হয়ে যায়, তার মানে আমার ওই অরিজিনাল যে ব্যাটারিটা ছিল, অরিজিনাল যে সোলার সেলটা ছিল, সেই সোলার সেলটাও 10 ভোল্ট দিচ্ছিল।
যার কারণে উল্টা দিক দিয়ে 10 ভোল্ট দেওয়ার কারণেই বন্ধ হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে বন্ধ হয়ে গেছে। তাইলে এই যে লাইটটা কখন 0 ভোল্ট পাচ্ছে। তাহলে এখন এমন করে তুমি মনে করো এটাতে জানো না কত ভোল্ট আছে, আমি বললাম যে 15 ভোল্ট লাগানোর পরে এটা বন্ধ হয়ে গেল, 15 ভোল্ট লাগানোর পরে এটা বন্ধ হয়ে গেল, তুমি বলবো না এই যে এটার ভোল্টেজটা কত 15 ভোল্ট, কারণ বিপরীত দিকে আছে। বুঝতে পারতেছো? ওকে ওকে, বুঝতে পারতেছো? দেখো এখন আমরা আসি, তো দেখো এই 15 ভোল্ট কি করলো, কি করলো দেখুন, কি করলো 15 ভোল্ট, বর্তনীর প্রবাহটাকে বন্ধ করে দিল। এই 15 ভোল্ট কি করলো, বর্তনীর প্রবাহটাকে বন্ধ করে দিল, বা বর্তনীর প্রবাহটাকে নিবৃত করে দিল, স্টপ করে দিল। সুন্দর একটা বাংলা, নিবৃত করে দিল। তাহলে যে বর্তনী যে ভোল্টটা, এটাই এর ভোল্ট। বাট আমরা এখান থেকে বলি যদি এই যে ভোল্টটা, এটাকে ভোল্টটাকে বলা হয় নিবৃতি বিভব। নিবৃতি বিভবটাই কি বর্তনীতে উৎপন্ন বিভব না? এটাই উৎপন্ন বিভব, এটাই নিবৃতি বিভব, কিন্তু এটাকে নাম দা প্রকাশ করা হয় নিবৃতি বিভব বা স্টপিং ভোল্টেজ, ভিএস, স্টপিং ভোল্টেজ। বা এটাই কিন্তু সৌরকোষ, সৌরকোষ দ্বারা উৎপন্ন বিভব। এটাই বিভব, এটাই নিবৃতি বিভব, কিন্তু আমরা সেন্সটা করলাম আরেক দিক দিয়ে, নিবৃতি বিভব। এখন নিবৃতি বিভবটা যে তৈরি হইলো, এই নিবৃতি বিভবটাই যে এই গতিশক্তি থেকে আসছে না, দেখো তো। তাহলে গতিশক্তি ইকে ইজ ইকুয়ালটাই তো নিবৃত্তি করার শক্তি, উল্টা দিক থেকে, এটাই তো নিবৃত্ত করার শক্তি। আর তোমরা জানো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভক, ভকের জায়গায় ভিএস আর কিউ এর জায়গায় ই, ইলেকট্রনের আধান। তাহলে এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিএস, তাহলে তুমি এখানে এই যে ইকেটাকেও লিখতে পারবা ইকে ইজ ইকুয়াল টু ভিএসই। অবশ্যই এটাকে বইয়ে লেখা আছে ইকে ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। দেখো ইকে ম্যাক্স ভিই, তার মানে দেখো একেতে ইকে ম্যাক্স ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার লেখা যায়, আবার ইকে ম্যাক্স ইজ ইকুয়াল টু ভিএসইও লেখা যায়। দুটাই যদি লেখা যায়, তাই বুঝতে পারছো আশা করি নিবৃত্ত বিভব এটাই, এটাই সর্বোচ্চ গতিশক্তি। সর্বোচ্চ গতিশক্তি থেকে এখান থেকে অবশ্যই বেগ বের করা সম্ভব। তাহলে তোমরা দেখো বেগ কিভাবে বের করবা, তুলে নিচ্ছ তো আশা করি। দেখো ভিএসই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি ইজ ইকুয়াল টু 2 ভিএসই ভাগ এম রুট অফ আর। এটা হলো বেগের সূত্র, এটা হলো বেগের সূত্র। আশা করি লেখাটা বোঝা যাচ্ছে, একটু একটু করে বুঝতে পারছো, তোলা হচ্ছে। ঠিক আছে, এখন তোমরা, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তোমরা এমন কোনো কোয়েশ্চেন নাই এখানকার যেটা পারবা না, তুমি প্রত্যেকটা কোয়েশ্চেনই পারবা। দেখো আমি মিশে দিলাম এগুলো। তাহলে এই যে ইকে ম্যাক্স, এটা এই সূত্রটাকে তাহলে অনেকভাবে প্রকাশ করা যায়, আমি সবগুলা রূপ তোমাদের দেখাচ্ছি কতভাবে এই সূত্রটাকে প্রকাশ করা যায়, কিন্তু ওইগুলো রূপ মুখস্থ করে কোনো লাভ নাই ভাইয়া, রূপের জাদুতে পড়ে কোনো লাভ নাই। তোমাকে ভিতরটাও বুঝতে হবে, অন্তরীকরণ বুঝতে হবে, ভিতর থেকে বুঝতে হবে, ভিতর থেকে জানতে হবে। খালি উপরি রূপ দেখে মুখস্থ করে মনে থাকবে না তো বেশি দিন, রূপের জাদু একজনের থেকে আরেকজনের বেশি হয়। যাই হোক, কি বুঝলা জানি না। দেখো ই ইজ ইকুয়াল টু, এই জায়গায় ই কে মার্কস, তোমাদের বইয়ে আবার কে ম্যাক্স হিসেবে লেখা আছে, কাহিনী একই, ঘুরে ফিরে একই। ই এর জায়গায় লেখা যায় এইচ নিউ, এ জায়গায় লেখা যায় এইচ নিউ নট, ই কে ম্যাক্সের জায়গায় লেখা যায় হাফ এম ভি স্কোয়ার, এ জায়গায় লেখা যায় এইচ সি ভাগ ল্যামডা, এ জায়গায় লেখা যায় এইচ সি ভাগ ল্যামডা নট, এ জায়গায় লেখা যায় হাফ এম ভি স্কোয়ার, এই জায়গায় এইচ সি ভাগ ল্যামডা, এই জায়গায় এইচ সি ভাগ ল্যামডা নট, এই জায়গায় লেখা যায় ভিএসই নিবৃত্তি বিভব। এখানে এইচ সি ভাগ ল্যামডাই লেখা যায়, এখানে আবার ফাই নটই লেখা যায়, এখানে ভিএসই লেখা যায়। অনেকভাবে ব্যবহার করতে পারবো, অনেকভাবে ব্যবহার করতে পারবো, কোনো হিসাব নাই। শুধুমাত্র মনে রাখবে ইকে ম্যাক্স মানে এই জায়গায় হাফ এম বি স্কোয়ার হবে, ওখানে নিবৃত্তি বিভব হবে, নিবৃত্তি বিভবের সাথে ইকে ম্যাক্সের সম্পর্ক, আর কার্যাপেক্ষকের সাথে সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। আর বাকি যেটা আপতিত তরঙ্গ,
এই যে এটা হচ্ছে, এটাকে বলা হবে আপতিত আলোক কম্পাঙ্ক। এটা আবার আপতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্য। মানে যেটা উপরে এসে পড়ে, পাশেরটা হচ্ছে আপতিতের কাহিনী, এটা হচ্ছে সূচনের কাহিনী, আর এটা হচ্ছে সর্বোচ্চ। আরো অনেক রূপ আছে, রূপের জাদু দেখা শেষ করা যাবে না। শেষ, আমি এগুলো মিশাই দিলাম। এখন দেখি দুই একটা অঙ্ক করার চেষ্টা করি, আমরা পারি নাকি। দুই একটা করব, খুব বেশি করাবো না। তোমরা যদি চাও, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, মনে করো ভাই আরো কিছু ইন্টারেস্টিং অঙ্ক করান, তাহলে পরবর্তীতে আবার অবশ্যই করাবো, তখন আশা করি আরো ভালো লাগবে। একটা কোশ্চেন দেখতে পাচ্ছ যে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো সোডিয়াম পৃষ্ঠে আপতিত হলে একটি ফটো ইলেকট্রন নির্গত হয়। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি 0.4 ইলেকট্রোভোল্ট। চাইছে কি নিবৃত বিভব কত, চাইছে কি সূচন কম্পাঙ্ক কত। তার মানে আপতিত হয়েছে। দেখো নিবৃত বিভবের সূত্রটা কি, দেখো সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে না, তাহলে আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নাই। সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ভিএস। তাহলে যে ভিএসটা ইজ ইকুয়াল টু ই কে ম্যাক্স ভাগ কি। দেখো তো ইকে ম্যাক্সটা কত, 0.4 ইলেকট্রোভোল্ট কি রাখবা না, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ইলেকট্রোভোল্ট থেকে জুলে কনভার্ট করলাম। এখন ইলেকট্রনের আধান কত, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। কাটো, দেখো 0.4 ভোল্ট। 0.4 ভোল্ট, অবশ্যই দুটো কিন্তু আলাদা। নিবৃত বিভব কিন্তু এটা ভোল্টে, আর ওটা কিন্তু ইলেকট্রো ভোল্টে ছিল। ওটা যদি জুলেও থাকতো, জুলটাকে ইলেকট্রন দ্বারা ভাগ করা হইতো, তো ভাগ করে আসবে। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, এটাই বোর্ডে আসছিল 3 মার্কে গ নাম্বারের জন্য। দেখো সিম্পল, কিন্তু কোনো কঠিন কিছু ছিল। যদি জুলে থাকতো, জুলটাকে কিন্তু ভাগ করা লাগতো, মনে রাখবা এটা ভালো করে। তারপরে দেখো সূচন কম্পাঙ্ক কত, সূচন কম্পাঙ্ক কত। ভাইয়া সূচন কম্পাঙ্ক কোথায় থাকে, যে এখানে থাকে। তাহলে দেখি আমরা, প্রদত্ত কার্যাবেক্ষক ইকে মার্কস, আমাদের লাগে কার্যাবেক্ষক, কার্যাবেক্ষক ইজ ইকুয়াল টু ই মাইনাস ই কে মার্কস। এখন ই এর মানটা কত বলো তো। আচ্ছা এখানে দেখো তো, ফাই ইজ ইকুয়াল ই মাইনাস ই কে মার্কস। ফাইয়ের জায়গায় লেখা যায় এন নিউ নট, এইচ নিউ নট। তাহলে এইচ নিউ নট ইজ ইকুয়াল টু ই মাইনাস ই কে মার্কস ভাগ এইচ। ব্যাপারটা এরকম। এখন আমরা একটু দেখি, নিউ নট ইজ ইকুয়াল টু ই এর মান কত। ই এর মানটা কি দেওয়া আছে, ই এর মানটা সাইডে বের করে নেই। ই ইজ ইকুয়াল টু এইচ সি ভাগ ল্যামডা। এইচ কত, 6.626 ইন্টু 10⁻⁻34। সি এর মানটা কত, ই না কিন্তু ভাইয়া, সি 3 ইন্টু 10⁻8। ল্যামডার মান কত, 4000 গুণন 10⁻−10। এটা করলে একটা মান আসবে। আর এই জায়গায় ইকে ম্যাক্সটা তো আমরা দেখলামই লেখাই আছে, ইকে ম্যাক্সটা অবশ্যই ইলেকট্রো ভোল্টে আছে, রাখা যাবে না ভাইয়া, এটা কিন্তু জুলে আসবে। এটাকে জুলে করে নিতে হবে, ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, এভাবে আনতে হবে। আনার পরে মানগুলা বসাবে, মানগুলা বসানোর পরে আমাদের এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻34। এই যে এই জায়গায় একটা বক্স, মাইনাস এই যে একটা বক্স, বক্স বুঝতে পারছো, এই যে বক্স, এই যে বক্স জুলে আনতে হবে। আনার পরে শেষমেশ যে রেজাল্টটা আসবে, শেষমেশ রেজাল্ট আমি বলতেছি 6.53 ইন্টু 6.53 ইন্টু 10⁻14 হার্টস, 14 হার্টস। এই যে এটা হলো রেজাল্ট, এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। কিভাবে আসলো দেখলা তো, মূলটার থেকে, মোট শক্তির থেকে গতিশক্তিকে বাদ দেওয়া লাগলো, এই সূত্র, মেইন সূত্র। আশা করি বোঝা গেছে, খুবই সিম্পল লাগছে আশা করি। এগুলো ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 20 বছরে এই নিয়ে অনেকগুলো কোশ্চেন আসছে, যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। সেটা আমি সেই ভিডিওগুলোতে দেখাই দিবনি, সমস্যা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে নিয়ে ওই ভিডিওগুলোতে জানিয়ে দেওয়া হবে। জাস্ট তোমরা এটা কি বুঝতে পারছো কি পারোনি সেটা বলো। এর আরও অনেক প্রবলেম আছে, তোমরা যদি মনে করো ভাইয়া ওগুলো প্রবলেমও যদি আরেকটু শিখাই দিতে খুব ভালো হয়, তাহলে অবশ্যই জানাও। প্লাস এর পরবর্তীতে আমি খুবই শীঘ্রই তোমাদের জন্য আপেক্ষিকতার, যে সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতার খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
খুবই অসাধারণ ক্লাস হতে যাচ্ছে। আশা করি তোমরা রেগুলার থাকবা ক্লাসগুলোতে। এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানাবা কেমন লাগছে ক্লাসটা, নতুন কিছু তোমরা জানতে পারছো কি পারোনি, অবশ্যই জানাবা। এই করে আজকের মতো ক্লাসটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।